বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত রহস্যের কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা ডাকবাংলোর হাতছানি। শুরু করছি। জানতাম না, পরে জানলাম সামনের ডাকবাংলোর ম্যানেজার অনিরুদ্ধ আমাকে বললেন, যখন এসেছেন কদিন এখানে থেকে যান, দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে। এখানকার সব কিছুই ভালো লাগার মতো, বিশেষ করে এই ডাকবাংলো। সন্ধে হলেই সামনের পাহাড়টা কীরকম আশ্চর্য লাগতো। মনে হতো কোনো দুর্গম রহস্যের হাতছানি দিয়ে কে যেন ডাকে। সামনে অবারিত মাঠ, উপরে নীলাকাশ, মুক্ত বিহঙ্গীর দল আপন মনে খেলা করে। ইজি চেয়ারের উপর বসে আজকের সংবাদপত্রটা উল্টাচ্ছিলাম। এমন সময় পাশের ঘরে বিনয়বাবু এলেন এবং বিনা ভূমিকায় বললেন, শুনলাম আপনি নাকি বিহার থেকে এসেছেন। ঠিকই শুনেছেন। বিহারে কোথায় ছিলেন? ডাকুয়াকোটা। আশ্চর্য মশাই, আমিও তো ওখানে কয়েক বছর ছিলাম, মানে রেল জীবনের কাজের তাগিদে। জায়গাটা খুব ভালো, তবে বাঙালির সংখ্যা খুবই কম হবে হয়তো। তবে আমি গিয়েছিলাম বেড়াতে নয়, সাধ করে কেউ ওই গ্রামে বেড়াতে যায় নাকি। গিয়েছিলাম ওখানকার আদিবাসীদের জীবনযাত্রার খবরাখবর নিতে। সরকারি কাজ করি কি না, তাই এখানেও কি কাজে এসেছেন নাকি? না, এখানে এসেছি কদিন বিশ্রাম নেব বলে। হাসলেন বিনয়বাবু। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে আমাকে দিলেন, নিজেও ধরালেন। সন্ধে প্রায় হয়ে এসেছে। সামনের পাহাড়টার উপরে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদল লোক হৈ হৈ করতে করতে যাচ্ছে। ওদের প্রত্যেকের হাতে মশাল। হয়তো কোনো আসন্ন উৎসবের জন্য ওরা তৈরি হচ্ছে। পরে জানলাম ভাদু উৎসব। ভাদ্র মাস এলেই এই উৎসব শুরু হয়। বিনয়বাবু যাবার আগে বললেন, চলুন না, আজ ওপারটা ঘুরে আসি। এখানে এসে তো আপনি দিনরাত খালি বই পড়ছেন আর কী সব লিখছেন। একদণ্ডের জন্যে বেরিয়ে একটু দেখি না। রাত তখন প্রায় 10টা হবে। রাতের খাবার খেয়ে নিয়ে নিজের ঘরে যাব। সেই সময় আবার বিনয়বাবুর সঙ্গে দেখা। তিনি বললেন, আপনি মশাই সত্যিকারের সুখী লোক। রাতের খাবার এর মধ্যে খেয়ে নিলেন? হ্যাঁ, রাতের খাবার আমি 10টার মধ্যেই খাই, চিরদিনের অভ্যাস। আমার নিজের ঘরে বসে কাগজপত্র নিয়ে কিছু লিখবার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। আশ্চর্য ব্যাপার, লেখার কাগজগুলো উড়তে লাগলো, কালি কলমও সেই সঙ্গে। কোনো ভোজবাজি নাকি? ঘরটা বন্ধ করেই রেখেছিলাম। হঠাৎ বিনয়বাবু এসে হাজির। আমি অবাক হয়ে গেলাম। বললাম, আপনি আবার কখন এলেন? একগাল হেসে বললেন, হু হু, আমার না এলে কি চলে? কিন্তু ঘর তো বন্ধ, কি করে এলেন? এবার বিনয়বাবু বললেন, ঘর বন্ধ তাতে কি, আমি মুক্ত, সর্বত্র আমার অবাধ গতি। আমার যেন কেমন একটা মনে হলো, ইনি বিনয়বাবু নন, অন্য কেউ, হয়তো আমাকে ভয় দেখাতে এসেছে। আমি একটু গম্ভীরভাবে বললাম, এবার আমার একটু ব্যক্তিগত কাজ আছে, আপনি দয়া করে যান। আপনি যে লিখবেন, আপনার কাগজ কলম কালি কই, হাওয়ায় উড়ে গেছে। এই বলে চোখের সামনে কাগজ কলম কালি দিয়ে বললেন, এই নিন। আমার তখন সত্যিই খুব ভয় ভয় করছিল। বিনয়বাবু বললেন, চলি, আর দেখা হবে না। আমি বিনয়বাবুকে ধরতে গেলাম। আশ্চর্য, কোথায় বিনয়বাবু? তার পরিবর্তে তার পরনের জামা কাপড় পড়ে আছে মাটির উপর। তারপর কি হলো
আমার আর মনে নেই। জানতাম না, পরে জানলাম বিনয়বাবু নামে এক ভদ্রলোক এই ডাকবাংলোয় এসেছিলেন, কিন্তু যেদিন আসেন তার পরের দিনই মারা যান। ওই ঘরটা সেদিন থেকেই বন্ধ ছিল। এর আগেও দুই একজন ভদ্রলোক এসে বাস করতে পারেননি। বাংলোর ম্যানেজার অনিরুদ্ধবাবু তার ব্যবসার জন্য একথা কাউকে বলতেন না, কিন্তু ঘরটা বন্ধ করতে বাধ্য হন। অনিরুদ্ধবাবু বললেন, বিনয়বাবু নিজেও একজন অধ্যাপক ছিলেন, কিন্তু তিনি কারও ক্ষতি করেন না। কেন জানি না, আপনাকে তার ভালো লেগেছিল, তাই তিনি আপনার সঙ্গে আলাপ করেছিলেন। এ কি, আপনি চললেন কোথায়? আর কোথায়, ফিরে চলো আপন ঘরে, এখানকার কাজ আমার ফুরিয়েছে। অনিরুদ্ধবাবু বললেন, আবার এদিকে এলে আসবেন। হ্যাঁ, আসব, অবশ্যই আসব। এ বলা ছাড়া আমার আর উপায় ছিল না। এ বলা ছাড়া আমার আর উপায় ছিল না।